জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে টিকিট পেতে দুর্ভোগ, ফুটপাতে রাত কাটান রোগী ও স্বজনরা, অব্যবস্থাপনায় স্বাস্থ্য সচিবের ক্ষোভ। আস্তে আস্তে রাইতে গেছে এখানে কাটাইছি। সকালে যদি আমি রিপোর্টটা 12টার আগে ফাইল জমা না দিই, আমার ডাক্তার দেখবো না। 100 জন আউটসোর্সিং, 41 জন আনসার, তারপরে আমার মানুষগুলো এই চিকিৎসা প্রার্থীরা এভাবে কষ্ট পায়, এটা টলারেট করা হবে। নতুন সরকারের কূটনীতি বুঝতে কাল ঢাকা আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেখা হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গেও। মার্কিন ট্যারিফ আর বৈশ্বিক অস্থিরতায় পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ হুমকিতে, বেশি ভোগাচ্ছে গ্যাস বিদ্যুতের সংকট। রপ্তানি কমেছে, এই রপ্তানি কমের সাথে মানুষ কর্মসংস্থানেরও কিন্তু এটা প্রভাব পড়ছে। তারেক রহমান, আনোয়ার ইব্রাহিম ফোনালাপ, গ্যাস সংকট মোকাবেলায় সহায়তার আশ্বাস, শিগগিরই অপারেশনে ফিরবে কক্সবাজারের এলএনজি টার্মিনাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ চরমে। আগেভাগে বহির্বিভাগের টিকিট পাওয়ার আশায় রাতেই হাসপাতালের সামনে ফুটপাতে অবস্থান নেন রোগীরা। ভোর হতেই শুরু হয় হাসপাতালে প্রবেশের তুমুল হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা। দুর্ভোগের চিত্র দেখতে মধ্যরাতে সরেজমিনে যান স্বাস্থ্য সচিব। বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে দ্রুতই দুর্ভোগ লাঘব করা হবে। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের ফুটপাতই তখন রোগীদের অস্থায়ী ঠিকানা। বৃষ্টি বাদল আর মশার কামড় সহ্য করে এভাবেই রাত কাটছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় মানুষদের। বহির্বিভাগের টিকিট দেওয়া শুরু হয় সকাল 8টায়, তবে গেট খোলার পরই শুরু হয় হুড়োহুড়ি আর বিশৃঙ্খলা। রোগীরা জানান, সামর্থ্যের অভাবে ফুটপাতেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন তারা। ফুটপাতে শুয়েছেন থাকবে না, কতদিন ঘুরে দুটো সুই দিছি, আর একটা সুই দিলে তাহলে বাসি। টাকা পয়সা শর্ট আর কি করে মানুষ বোঝেন না কই থাকবো। আস্তে আস্তে রাইতে গেছে এখানে কাটাইছি। সকালে যদি আমি রিপোর্টটা 12টার আগে ফাইল জমা না দিই, আমার ডাক্তার দেখবো না। মাঠে যদি জায়গা দেয় তাহলে আমাদের একটু সহযোগিতা হইতে বা ভালো লাগবে, থাকার স্থান ভালো হইতে। মধ্যরাতে রোগীদের দুর্ভোগের চিত্র সরজমিনে দেখতে যান স্বাস্থ্য সচিব। হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানান, রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 100 জন আউটসোর্সিং, 41 জন আনসার, তারপরে আমার মানুষগুলো এই চিকিৎসা প্রার্থীরা এভাবে কষ্ট পায়, এটা টলারেট করা হবে। যেহেতু আমার নজরে আসছে, ইনশাআল্লাহ আমরা এই মানুষের এই দুর্ভোগটুকু আমরা চেষ্টা করব লাঘব করার জন্য। সেটা ই টিকেটিং হোক কিংবা অন্যভাবে আরো আমরা স্পেস বাড়িয়ে, অথবা আমরা ধরেন একটা এক্সটেনশন করে একটা ওয়েটিং রুম তৈরি করে বড় করে আমরা এটাকে আমরা শৃঙ্খলা এবং মানুষের যেন যে ভোগান্তিটা দৌড় দেওয়ার ভোগান্তি, এটা ইনশাআল্লাহ নিরসন হয়ে যাবে। আমি নিশ্চয়তা দিচ্ছি। আমরা চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সেটা 15 দিনও হতে পারে। নতুন সরকারের কূটনীতি বুঝতে বৃহস্পতিবার ঢাকা আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। এ সময় চীন ও তুরস্কের সাথে সম্পর্কের গভীরতা যাচাই করতে পারেন প্রভাবশালী এই মার্কিন নীতি নির্ধারক। পাশাপাশি ওয়াশিংটনের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকার মনোভাবও খতিয়ে দেখবেন তিনি। বিশ্লেষকরা বলছেন, কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রের অস্বস্তি থাকলেও বাংলাদেশ যে ওয়াশিংটনের স্বার্থের সাথে সাংঘর্ষিক কিছু করছে না, সেটি স্পষ্ট করা জরুরি। সার্জিও গোর জানুয়ারি থেকে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। উজবেকিস্তানে জন্ম নেয়া ট্রাম্পের এই বিশ্বস্ত সহচর। তারও আগে গত বছরের আগস্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের হয়ে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলো দেখভাল করছিলেন তিনি। দিল্লি আসার আগে ছিলেন হোয়াইট হাউসের অন্যতম প্রভাবশালী পরিচালক। ম্যানিলায় সদ্য শেষ হওয়া আসিয়ান রিজিওনাল ফোরামেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ এই অঞ্চলের শীর্ষ নেতাদের সাথে দেখা হয়েছে তার। সেখান থেকে দিল্লি হয়ে ঢাকা আসছেন তিনি। সূচি অনুযায়ী বৃহস্পতিবারই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন সার্জিও গোর। একই দিন সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও। ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর মালয়েশিয়া হয়ে চীন সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের পাশাপাশি তুরস্কের সাথেও বাণিজ্যিক ঘনিষ্ঠতা দৃশ্যমান। এতে যুক্তরাষ্ট্রের অস্বস্তি থাকা স্বাভাবিক, সে কথা বলছিলেন ওয়াশিংটনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা বর্ষিয়ান এই কূটনীতিক। তাদের প্রায়োরিটি অঞ্চলে এখন পরিষ্কার চীনকে ঠেকাও। তো সেই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী চীন থেকে ঘুরে এসছেন। চীনাদের কাছে একটা বড় প্রকল্পের প্রস্তাব আছে।
সেগুলো নিয়ে বাংলাদেশের অবস্থান কি এটা সম্পর্কে তারা জানতে চাইবেন। তারা বাংলাদেশকে একটা মনেও করে দিতে পারেন যে এআরটির আওতায় বাংলাদেশ কিন্তু এক ধরনের আবদ্ধতায় আছে, কারণ এখানে নন মার্কেট ইকোনমির সাথে ইন্টারাকশনে গেলে তার কনসিকুয়েন্স হতে পারে। বিশ্বের পোশাক রপ্তানিতে দীর্ঘদিন ধরে গড়ে তোলা বাংলাদেশের দ্বিতীয় অবস্থান এখন হুমকিতে। দেশের রপ্তানি প্রবৃদ্ধি থমকে থাকলেও প্রতিযোগিতা দেশগুলো আগাচ্ছে দ্রুত গতিতে। পোশাক শিল্প মালিকদের দাবি, ট্রাম্প ট্যারিফের খড়গ আর বৈশ্বিক অস্থিরতার সবচেয়ে বড় প্রভাব। তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে গ্যাস বিদ্যুতের সংকট। এ কারণে শুধু যে উৎপাদন কমছে তা নয়, কমছে আন্তর্জাতিক বায়ারদের আস্থাও। অবশ্য ব্যবসার সার্বিক পরিবেশের উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি আয়ে নির্ভরশীলতা বলতে গত 4 দশক ধরে তৈরি পোশাককেই বুঝেছে বাংলাদেশ, কেননা রপ্তানির 80% আসে এ খাত থেকে। অথচ বাস্তবতা হচ্ছে অর্থনীতির এই লাইফলাইন এখন প্রবৃদ্ধি অর্জনে রীতিমতো ঘাম ছুটাচ্ছে। বিদায়ী অর্থ বছরে নিজেদের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনেই ব্যর্থ হয়েছে আরএমজি সেক্টর। আয় হয়েছে 38 বিলিয়নের বেশি, যদিও লক্ষ্যমাত্রা ছিল $44.49 বিলিয়ন। বিজিএমই এর মতে নানা সংকটে গত 2 বছরে 4 শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে। চলতি বছরের প্রথম 6 মাসে কর্মী ছাঁটাইয়ের সংখ্যাও 20,000। এই সময় কিছু নতুন কারখানা খুলেছে বটে, যাতে কর্মসংস্থানও হয়েছে, কিন্তু সার্বিক স্থিতিশীলতা এখনো অধরা। যেসব কারখানা সচল তাদের অনেকের নেই পূর্ণ সক্ষমতা। প্রতিকূল অবস্থার মূল কারণটা হলো বিশ্ব অর্থনীতির মন্দাভাবটা, যে কারণে বাংলাদেশ থেকে এক্সপোর্ট কমেছে এবং লিড টাইম, যেটা বাংলাদেশ থেকে আমেরিকা অথবা ইউরোপীয় মাল দিতে যে সময়টা লাগে, সেই লিড টাইমের কারণে জাহাজ ভাড়া বেড়েছে। এই যে আমাদের রপ্তানি কমেছে, এই রপ্তানি কমের সাথে মানুষ কর্মসংস্থানেরও কিন্তু এটা প্রভাব পড়ছে এবং পড়তে বাধ্য। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার মতে যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম 5 মাসে বাংলাদেশ $3.25 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 8.1% কম। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম একই সময়ে $6.39 বিলিয়ন রপ্তানি করেছে, যা গত বছরের তুলনায় 1.5% বেশি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও নেই সুখবর। চলমান গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল দুপুরে টেলিফোনে 2 সরকার প্রধানের কথা হয়। দেশটির অভিজ্ঞতা এবং রিসোর্স দিয়ে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিকেলে এক ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি মেরামতে বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন। আগামী সপ্তাহ থেকে শুরু হবে গ্যাসের সরবরাহ। এদিকে ফোন আলাপে দুদেশের জ্বালানি ও বিনিয়োগ খাত নিয়ে আলোচনার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সিএনজি স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ লাইন, বাসা বাড়িতে জ্বলছে না চুলা, বন্ধ কলকারখানার চাকা। চাহিদা মতো গ্যাসের সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে মানুষ। ব্যাহত হচ্ছে উৎপাদন, হুমকির মুখে শিল্প খাত। উদ্ভূত সংকট মোকাবেলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 প্রধানমন্ত্রীর মধ্যে ফোন আলাপের কথা জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বললেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী, আশ্বস্ত করেছেন সহযোগিতার। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই